হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা কন্টিনিউ করছিলাম কোন অবধি, যে রোল অফ এ নার্স ইন প্রিভেনশন অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন। তাহলে নেক্সট আমরা মোটামুটি অত দূর জেনে গেছি। এবার যেটা আমরা জানবো, এই যে ইনফেকশনটা সেটা আমরা কি করে প্রিভেন্ট করব ট্রান্সমিশন থেকে। ট্রান্সমিশন অনেকভাবে হতে পারে, আমরা জেনেছি অনেক রুট আছে, এয়ারবর্ন, ড্রপলেট, ব্লাডবর্ন, ওয়াটারবর্ন। ঠিক আছে, তাহলে একটু জেনে নিই যে এগুলো কী করে আমরা সেই ট্রান্সমিশনটাকে ব্লক করতে পারবো। তার ভেতর আমরা একটা ওয়ার্ড আছে যেটাকে বলছি কনকারেন্ট ডিসইনফেকশন। তাহলে কনকারেন্ট ডিসইনফেকশন বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে ইমিডিয়েট ডিসইনফেকশন, মানে পেশেন্ট ডিসচার্জ হয়ে গেল বা তার কোনো বডি ডিসচার্জ বেড বা ইউনিটে স্পিল হয়েছে, বা কোনো কাজ করতে গিয়ে সেটা হয়তো একটা জায়গা থেকে আরেক জায়গায় সেটা কন্টামিনেটেড হয়েছে, তাহলে ইমিডিয়েটলি আমি কিভাবে সেটা ডিসইনফেক্ট করব, সেটাই হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন। তাহলে দেখে নিই, ক্লিনিং অফ দ্য আইসোলেশন ইউনিট ডেলি। আমরা জানি যে রেগুলার বেসিসে ফ্লোর, ওয়াল, রুফটপ, যে কোনো জায়গা যেমন রেগুলার বেসিসে ক্লিন করা হয়, তেমনি একটা পেশেন্ট ডিসচার্জ হওয়ার পরও আমাদেরকে ইমিডিয়েটলি ক্লিন করে নেক্সট পেশেন্ট রিসিভ করার জন্য রেডি রাখতে হবে। তাহলে কি আমরা সেই ইনফেকশনটাকে যেমন প্রিভেন্ট করতে পারবো, তেমনি নতুন যে পেশেন্টটা আসছে তাকেও আমরা পুরনো কোনো বা নোজোকোমিয়াল ইনফেকশন থেকেও কিন্তু বাঁচাতে পারবো তাকে। ওকে, এটা একটা গেল। তাহলে এই ক্লিনিংটা আমরা কি দিয়ে করব, সেটা হচ্ছে যে কোনো ডিসইনফেক্ট্যান্ট। তোমরা আগে পড়েছো, না হলে আরেকবার রিক্যাপিচুলেট করে নিও। ঠিক আছে, নেক্সট, ডিসইনফেকশন অফ অল আর্টিকেলস ইনক্লুডিং সলিড লিনেন, কন্টামিনেটেড আর্টিকেলস এক্সেট্রা বিফোর সেন্ডিং আউট অফ দ্য ইউনিট। মানে হয়তো দেখা গেল পেশেন্টটা তোমার ইউনিট থেকে আরেকটা ইউনিটে শিফট হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও আমাকে তো তার যে পার্সোনাল বিলঙ্গিংস ছিল সেটা আমাকে শিফট করিয়ে দিতে হবে। তাহলে সেগুলো কি হতে পারে, তার ইউটেন্সিলস হতে পারে, তার কোনো লিনেন হতে পারে, তার মেডিসিন বক্স হতে পারে, কোনো রিপোর্ট কার্ড হতে পারে, তার বেড হেড টিকিট হতে পারে, এক্সেট্রা। তাহলে মোটামুটি সেই সমস্ত জিনিসগুলো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে শিফট করার আগে আমাকে কিন্তু সেই প্রোটেক্টিভ মেজার্সগুলো অবশ্যই নিতে হবে। দেখা গেল আইসোলেশন ইউনিট থেকে কোনো পেশেন্ট জেনারেল ইউনিটে যাবে, তার হয়তো ইনফেকশনটা কন্ট্রোল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে প্রোটেক্টিভ মেজার নিতে হবে। ইভেন আমাকে সেই ইউনিটের সমস্ত পার্সোনেলদেরকে বা যে ডক্টর, নার্স, অ্যাসোসিয়েটেড যারা আছে তাদের প্রত্যেককে কিন্তু ইনফর্ম করতে হবে যে পেশেন্টটা এই ডিজিজ নিয়ে সাফার করছে, তাকে আমরা এখান থেকে এই ওয়ার্ডে শিফট করতে চাই, তাহলে প্রোটেক্টিভ মেজার্সগুলো যেন এফেক্টিভলি নেওয়া হয়। ঠিক আছে, নেক্সট, ডিসপোজাল অফ ওয়েস্ট। তাহলে ডিসপোজাল অফ ওয়েস্ট বলতে কি, যে ওয়েস্টগুলো হয়েছে মানে বর্জ্য পদার্থ, সেগুলো আমি প্রপারলি ডিসপোজ করব। সেটা এক একটা গ্রেড ওয়াইজ বা কাজ অনুযায়ী মানুষ ভাগ করা থাকে, যার যে কাজ সেই কাজটা যেন ঠিক করে করা হয়, সেটাও কিন্তু একটা প্রফেশনাল নার্সের রেসপন্সিবিলিটি। যেমন ওয়েট এক্সক্রিটা একটা ডিফারেন্ট কালারের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে পড়বে, ড্রাই যে ওয়েস্ট আছে বা প্লাস্টিক ওয়েস্ট, এক একটা ওয়েস্ট এক একটা ধরনের ডিসপোজাল ওয়েস্ট, তো সেগুলো যেন এফেক্টিভলি করা হয় সেটা খেয়াল করতে হবে। এখানে বলে রাখি, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা এর পরে পড়বো, তোমরা এখনই এটা নিয়ে টেনশন করো না। ঠিক আছে, পড়লে তখন এই ব্যাপারটা আবার ক্লিয়ার হয়ে যাবে। সেফ ডিসপোজাল অফ এক্সক্রিটা, এক্ষেত্রে এক্সক্রিটা বলতে বলা হচ্ছে যেমন ইউরিন, স্টুল, এগুলো অনেক সময় হয় যে পেশেন্টরা ধরো বেড ওয়েট করে ফেলেছে, সেক্ষেত্রে বেডটাকে ক্লিন করতে হবে, বা ডায়রিয়া পেশেন্ট,
ফ্লোরে করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবসময় এই যে স্পিলেজগুলো ম্যানেজমেন্ট করা হচ্ছে ডিফারেন্ট ওয়ে আছে, সেইভাবে ম্যানেজ করা হয়, সেগুলো আমরা ইন ডিটেলসে আরও পরে পড়বো, তাই এখানে আর ডিটেলসে বললাম না। ওকে, তো এই এক্সক্রিটাগুলোরও কিন্তু সেফ ডিসপোজাল করতে হবে। নেক্সট, যদি বেড সয়েলড হয় তাহলে সেটাও স্পেশাল মেজার্স নিতে হবে, ঠিক আছে। সেই জন্য দেখবে হসপিটাল বেডগুলো সবসময় ওয়েল প্রোটেক্টেড প্লাস্টিক কাভারিংয়ে র্যাপ করা থাকে, যাতে বেড সয়েল হলেও সেটা যেন আমরা ক্লিন করতে পারি ইজিলি, বা নেক্সট পেশেন্ট যদি আসে তাহলে ইজিলি মানে তাড়াতাড়িতে আমরা সেটাকে ডিসইনফেকশন করতে পারবো। সেই জন্যই কিন্তু এই টাফ একটা প্লাস্টিক কোটেড কাভারিং থাকে। এছাড়া কি, যেমন ধরো আছে স্পুটাম মাগ, তাহলে স্পুটাম মাগ আমরা যখন পেশেন্টকে দেব সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করা হবে স্পুটাম মাগের ভেতরে একটু ডিসইনফেক্ট্যান্ট দিয়ে দিতে, যেমন স্যাভলন বা ডেটল, কিছু সলিউশন, একটু ওয়াটার, একটা মিক্সচার আছে আমাদের 5% ডেটল সলিউশন হোক, সেটা দিয়ে খানিকটা দিলে কি হবে, স্পুটামটা তো ঠিক হয়, সেক্ষেত্রে স্পুটামের থিকনেসটা যখন ক্লিন করবে যাতে সেটা স্টিকি না হয়ে যায়, যে ক্লিন করবে কন্টেনারটা তার যেন সুবিধা হয়, সেই জন্যে একটা সলিউশন কিছু দিয়ে দিতে হয়, তার ফলে ক্লিন করার সময় অনেক ইজিলি সেটা ক্লিন করা যায় এবং ডিসইনফেকশন করা যায়। নেক্সট, ট্রান্সমিশন বেসড প্রিকশন, মানে একটা পেশেন্ট যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাবে সেক্ষেত্রে আমরা কি প্রিকশন নেব, তাহলে একটু জেনে নিই যে এয়ারবর্ন প্রিকশন, মানে যে ডিজিজগুলো এয়ারের মাধ্যমে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে স্প্রেড করছে, তাহলে সেইটা আমি কি করে প্রিকশন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে স্মল ড্রপলেট বলতে বলা হচ্ছে মোর দ্যান 5 মাইক্রন ইন সাইজ অর স্মল। সেক্ষেত্রে যে পার্টিকেলগুলো আছে সেগুলো আর কি মানে ইনফেকশাস এজেন্টের কন্ট্যাক্টে এলে এক্সপায়ার করবে, কিন্তু আমাদের এটা দেখতে, সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন কোন জিনিসগুলো ইনফেকশাস, তার মানে কি পেশেন্টের বডি কন্ট্যাক্টে যেগুলো আসছে, তাহলে সেগুলোর মধ্যে কি পেশেন্টের ইউটেন্সিলস, পেশেন্টের বিএইচটি, পেশেন্টের রিপোর্ট, পেশেন্টের পার্সোনাল বিলঙ্গিংস, এগুলোতে তাহলে অনেক সময় হয় এয়ারেও এই মাইক্রোবসগুলো রয়ে যেতে পারে, বা যে পার্টিকেলগুলো বললাম যে মোর দ্যান 5 মাইক্রন সেগুলো কিন্তু তার ইউটেন্সিলসেও রয়ে যেতে পারে, তাহলে সেটা আমাকে জানতে হবে যে কোন কোন আর্টিকেলসে এইগুলো মাইক্রো অর্গানিজমগুলো অনেক দিন ধরে থাকতে পারে। এছাড়া কি অনেক সময় মাইক্রো অর্গানিজম কিছু কিছু আছে যারা কিনা হোস্টের ভেতরেই থেকে যায়, আমরা পড়েছিলাম কিছু ইন্টারমিডিয়েট হোস্ট বা কিছু অপরচুনিস্টিক ইনফেকশান যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এরা কি করে হোস্টের শরীরে রয়ে যায়, তাহলে যখন ইমিউনিটি পাওয়ার ডাউন হয় তখন এরা ডরম্যান্ট ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে চলে আসে, তাহলে সেটাও কিন্তু আমাদের মানে অ্যাওয়ার থাকতে হবে যে কোন কোন ডিজিজ এয়ারের মাধ্যমে ট্রান্সমিট করছে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের। তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো কিছু এয়ারবর্ন ডিজিজের, যেমন টিউবারকিউলোসিস, মেজেলস, ভ্যারিসেলা এক্সেট্রা। তাহলে এক্ষেত্রে স্পেশালি রেসপিরেটরি প্রোটেকশন নিতে হবে। তাহলে আমরা মোটামুটি জেনে গেছি রেসপিরেটরি প্রোটেকশন বলতে আমরা কি কি বোঝাচ্ছি, তাই তো। তাহলে কি কি হতে পারে, ফেস মাস্ক, N95 মাস্ক, এছাড়া বিভিন্ন রেসপিরেটরি এটিকেটগুলো যদি আমরা মেনটেন করি বা সেই ইউনিটের যদি সেটিং চেঞ্জ করা হয়, ওয়েল ভেন্টিলেশন মেনটেন করা হয়, তাহলেও কিন্তু আমরা এই এয়ারবর্ন ট্রান্সমিটেড ডিজিজগুলো প্রোটেকশন নিতে পারবো বা প্রিভেন্ট করতে পারবো। তাহলে দেখে নিই এয়ারবর্ন প্রিকশনস। তাহলে বলছে রেসপিরেটরি প্রোটেকশন আমরা আগেই পড়লাম, তাহলে এয়ারবর্ন যে পেশেন্টদের আছে এয়ারবর্ন ডিজিজ তাদেরকে একটা আইসোলেশন রুম করা উচিত এবং সেখানে একটা পার্টিকুলার রেসপিরেটর থাকবে, যে যার ফলে কি পেশেন্ট রেসপিরেশন নেওয়ার ফলে যে এয়ারটা এক্সহেল করছে সেটা যেন
এমনভাবে রুমটা প্রিপেয়ার করতে হবে যেন রুম থেকে অ্যারোজল বাইরে না আসে, ঠিক আছে? আর ওখানে যারা ডিউটি করবে তারা সবসময় সেখানে যেন N95 মাস্ক বা রেসপিরেটরি প্রোটেকশন দেবে এরকম ডিভাইস মজুদ থাকে বা সাপ্লাই থাকে। এছাড়া কি যারা ডিউটি করবে তাদের যেন নলেজ থাকে যে কিভাবে নিজেকে প্রোটেকশন নিতে হবে বা নিজেকে প্রোটেক্টেড করতে হবে ফ্রম দ্য এয়ারবর্ন ডিজিজেস। ওকে, তাহলে যে পেশেন্টই ঢুকুক না কেন বা যে বাড়ির লোকই ঢুকুক না কেন, আমরা জানি না কার কী আছে, তাহলে সে যেন প্রপারলি ফিটেড N95 মাস্ক বা রেসপিরেটরি মাস্ক সেটা পরে বা ইউজ করে, ঠিক আছে? নেক্সট, ওই ইউনিটে যে পেশেন্ট আছে তারা যেন কখনোই জেনারেল ওয়ার্ডে ঘুরে না বেড়ায়, মানে আইসোলেশন ইউনিটেই তাদের যতক্ষণ না ইনফেকশনটা কন্ট্রোল হচ্ছে তারা যেন ওখানেই থাকে, সেটা আমাদের একটা মানে ক্লোজ ওয়াচের মাধ্যমে দেখতে হবে, ঠিক আছে? বা এটা মেনটেন করতে হবে। নেক্সট, রেস্ট্রিক্টেড এন্ট্রি মানে কি, একটা আইসোলেশন ওয়ার্ড আমরা জানি, এখন তোমরা জানো যে কোভিড হসপিটালে যে কোনো পাবলিক বা রিলেটিভকেও ঢুকতে দেওয়া হয় না, কেননা সে তো জানে না রেসপিরেটরি এটিকেট সম্পর্কে, বা যদি জেনেও থাকে সবসময় তার পক্ষে মেনটেন করা পসিবল হচ্ছে না। তো সেজন্যে যদি তুমি তাকে এন্ট্রি দাও তার ইনফেক্টেড হওয়ার চান্স থাকতে পারে, সেই জন্যে হেলথ কেয়ার পার্সোনেলকে রেস্ট্রিক্ট করা হয়। যারা মানে হেলথ কেয়ার পার্সোনেলরা রেস্ট্রিক্টেড রাখে ভিজিটারকে, কেননা যেহেতু সেখানে একটা সাসপেক্টেড কেস আছে, মানে রেসপিরেটরি ডিজিজ হতে পারে তার, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, পেশেন্টের বাড়ির লোককে একটা রেস্ট্রিক্টেড জোন করে দিতে হবে যেখান থেকে তারা বাড়ির লোকের সঙ্গে মিট করতে পারে, বা এখন তোমরা জানো ভিডিও কলিং করে পেশেন্টকে তার বাড়ির লোকের সঙ্গে দেখা করিয়ে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝলাম, রেস্ট্রিক্টেড এন্ট্রি মানে যখন তখন বাড়ির লোক ঢুকবে না, বাড়ির লোক ঢুকলেও একটা পার্টিকুলার প্লেস থাকবে যেখান থেকে তারা বাড়ির লোকের সঙ্গে মিট করতে পারবে। ওকে, নেক্সট, ইমিউনাইজ সাসেপ্টেবল পারসন মানে বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সাসেপ্টেবল পারসন যারা, তাদেরকে ভ্যাকসিনের মাধ্যমে এই এয়ারবর্ন ডিজিজগুলো প্রিভেন্ট করার ব্যবস্থা করতে হবে। নেক্সট, প্রোটেকশন ডিউরিং অ্যারোজল জেনারেটিং প্রসিডিওর। আমরা আগের দিন বলেছিলাম অ্যারোজল জেনারেট করে কোন কোন ক্ষেত্রে, যেমন ধরো এন্ডোটেকিয়াল সাকশনিং, ট্রেকিওস্টোমি সাকশনিং, সেক্ষেত্রে ওয়েল প্রোটেক্টেড ইকুইপমেন্ট ইউজ করতে হবে, যেমন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে N95 মাস্ক, ফেস শিল্ড, গগলস, এগুলো যেন সাপ্লাই থাকে এবং হেলথ পার্সোনেল সেগুলো ইউজ করে সেটা। কিন্তু এছাড়া আরও কিছু প্রসিডিওর আছে, যেমন এন্ডোট্রেকিয়াল সাকশন, ব্রঙ্কোস্কোপি, তাহলে সেক্ষেত্রে যেন পেশেন্টের প্রোটেকশন যেমন ইম্পর্টেন্ট, তেমনি যে হেলথ কেয়ার পার্সোনেল কেয়ার দিচ্ছে সেও যেন প্রোটেকশনটা ঠিক করে নেয়, সেটাও কিন্তু দেখা উচিত। এখানে হেলথ কেয়ার প্রফেশনাল বলতে বোঝানো হচ্ছে আইসোলেশন ইউনিটে যারা যারা ডিউটি করে তাদের প্রত্যেককেই রেসপিরেটরি প্রোটেকশন নেওয়ার কথা বলা হচ্ছে। ওকে, নেক্সট, তাহলে এয়ারবর্ন প্রিকশনস আরেকবার আমরা ছোট্ট করে জেনে নিই, জাস্ট পয়েন্ট ওয়াইজ। পেশেন্ট শুড বি ইন নেগেটিভ প্রেশার রুম। আমরা একটু আগে বললাম না, রেসপিরেটরি প্রোটেকশন বা একটা আইসোলেশন করতে গেলে এই যে আমি একটু আগেই বলেছিলাম যে পেশেন্টের যে এক্সেল করা এয়ারটা বাইরে যাতে না যায়, তাহলে সেইটার মানে ব্যবস্থাটা কি বলে, নেগেটিভ প্রেশার রুম, মানে রুমের প্রেশারটা বাইরের থেকে কম থাকবে। তাহলে কি হবে, বাইরে যেহেতু প্রেশার বেশি, এয়ারটা ভেতর থেকে বাইরে যেতে পারবে না, তাহলে কি আমি ইনফেকশানটাকে ওখানেই চেক করলাম, ইনফেকশানটা বাইরে যেতে পারলো না, আমি কন্ট্রোল করলাম বা প্রিভেনশন করলাম এয়ারবর্ন ডিজিজটাকে। নেক্সট, বিফোর এন্টারিং দ্য রুম মাস্ট ওয়্যার অ্যান N95 রেসপিরেটর। তাহলে বুঝতেই পারছো N95 রেসপিরেটর অবশ্যই রুমে ঢোকার আগে পড়তেই হবে। নেক্সট, অ্যাটলিস্ট 6 বাট প্রেফারেবলি 12 এয়ার চেঞ্জেস আওয়ার, মানে রুম এয়ারের যে চেঞ্জটা হবে বা ফ্লোটা হবে সেটা যেন
অ্যাটলিস্ট 6 টাইমস হয় বা 12 টাইমস যে এয়ার চেঞ্জ হচ্ছে সেটা 12 টাইমস হলেও কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাম 12 বা সবথেকে কম হলেও সেটা 6 টাইমস। ওকে, নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েট ডিসচার্জ অফ এয়ার আউটডোর্স অর monitored high efficiency filtration of room air before recirculation। মানে রুমের একটা এক্সেল পয়েন্ট তো থাকবে, তো সেটা যেন রিসার্কুলেশন হওয়াটা মানে হাই এফিকেসি ফিল্ট্রেশন থাকে, দেখা গেল ওখান থেকে এয়ারটা বেরোচ্ছেই না, একটা ক্লোজ চেম্বার হয়ে গেছে, তাহলে তো তারা মানে সাফোকেটেড হয়ে যাবে। তো সেটা যেন না হয়, রুমের ভেতর এয়ারটা যেন রিসার্কুলেট করে এবং যেখান থেকে এয়ারটা ডিসচার্জ হচ্ছে বা এক্সেল পয়েন্ট অফ দ্যাট রুম, দ্যাট আইসোলেশন রুম যেন ওয়েদার বা এনভায়রনমেন্টকে পলিউটেড না করে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ডোর দ্যাট ইজ ক্লোজড অ্যাট অল টাইমস উইথ দ্য পেশেন্ট ইন দ্য রুম। আইসোলেশন রুমের ডোর সব সময় বন্ধ থাকবে, ঠিক আছে, কখনো ওপেন থাকবে না। Healthcare workers who are susceptible should not enter the rooms of patients known or suspected to have measles or chickenpox। মানে যে সমস্ত আমরা খালি বলছি যে রিলেটিভ বা আদার্স কেউ যারা সাসেপ্টেবল তারা হসপিটালে আসবে না, রেস্ট্রিক্টেড থাকবে, বাড়িতে কোয়ারেন্টাইন থাকবে, কিন্তু হেলথ কেয়ার পার্সোনালেরও তো সিক হতে পারে। তো যারা সাসেপ্টেবল বা যারা সিক তারা কিন্তু কোনো রেসপিরেটরি মানে কমপ্লেন্ট পেশেন্টের কাছে বা কন্ট্যাক্টে বা ইউনিটে যাবে না। এটা একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ফ্রম দ্য অথরিটি থাকে, এটা একটা প্রোটোকল থাকেই। ঠিক আছে, নেক্সট, লিমিট দ্য ট্রান্সপোর্ট অফ পেশেন্ট ফ্রম দ্য রুম টু এসেন্সিয়াল পারপাসেস অনলি। পেশেন্টকে হয়তো এক্সরেতে যেতে হবে, এবার একবার গেল ডেট আনতে, একবার গেল আজকে খোঁজ নিয়ে আসি কবে দেবে, একবার গেল রিপোর্ট করতে, এইসব একদম চলবে না। শুধুমাত্র এসেন্সিয়াল কাজ ছাড়া পেশেন্ট তার আইসোলেশন ইউনিট ছেড়ে বেরোবে না। খাবার নিয়ে আসি বা মন খারাপ লাগছে একটু ঘুরে আসি, এসব চলবে না, এসবই কিন্তু ওয়ার্ডে হয়। তো সেগুলো তোমরা একটু ওয়াকিবহাল থাকবে। আইসোলেটেড মানেই পেশেন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন, ইনক্লুডিং কি পেশেন্টের যে অর্গানিজম আছে সেটাকেও আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট, মিনিমাইজ পেশেন্ট ডিসপার্সাল অফ ড্রপলেট নিউক্লিয়াই বাই প্লেসিং এ সার্জিক্যাল মাস্ক অন দ্য পেশেন্ট। আমরা কি জানি, আমরা একটু কথা বললেও অনেক সময় কি হয় যে কিছু ড্রপলেট বেরোয়, তো সেটাকেও মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু পেশেন্টকেও একটা মাস্ক দিতে পারি, বা মাস্ক সবসময় পরে কথা বলবে, ব্রিদিং এক্সারসাইজ করবে, এক্সেল করবে, এটা সম্পর্কে কিন্তু আমরা হেলথ এডুকেশন দিতে পারি। এভাবেও আমরা এয়ারবর্ন প্রিকশন নিতে পারি। নেক্সট, notify the destination department about the patient and the patient status so they can provide protection to their staff and other patients। আমরা আগেই বললাম, পেশেন্ট যদি আইসোলেশন ইউনিট থেকে জেনারেল ইউনিটে যেতে অর্ডার পায় বা প্রেসক্রাইব করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই রেসপেক্টিভ ইউনিটকে অবশ্যই আগে থেকে জানিয়ে তাদেরকে প্রোটেকশন নেয়ার কথা বলে দিতে হবে। নেক্সট, minimize the time the patient in the visiting department। মানে যতটা সম্ভব ভিজিটিং ডিপার্টমেন্টের টাইমটা কম দেওয়াই ভালো, কেননা যতক্ষণ বেশি পেশেন্ট বা রিলেটিভ মিট করবে তত বেশি কিন্তু এক্সপোজ হওয়ার চান্সটা বেড়ে যায়, সেই জন্যে মিনিমাইজ করতে বলা হচ্ছে টাইমটা। জাস্ট এখানে তো হসপিটালটা তো গল্প করার জায়গা নয়, সেজন্যে যতটা মিনিমাম পারা যায় একটু মিট করিয়ে ইমিডিয়েটলি আর কি লিভ করানো উচিত হসপিটাল থেকে বাড়ির লোককে। ওকে, রেসপিরেটরি এটিকেট বলতে বলা হচ্ছে যে বেসিক টার্মগুলো যেগুলো, মানে এটা আর কি তোমার এয়ারবর্ন ডিজিজ হোক আর না হোক, সোসাইটিতে থাকতে গেলে আমাদের কিছু বেসিক প্রিন্সিপাল মেনটেন করে চলতে হয়। তো এখন এই সিচুয়েশনে আমাদের কিছু রেসপিরেটরি এটিকেটও এসেছে, সেগুলো কি দেখো, আমরা সেগুলো কিন্তু সবাই মেনটেন করি। যেমন ধরো, যখন হাঁচি কাশি হয় তখন মুখটাকে কাভার করা বা কোনো টিস্যু বা হ্যান্ডকারচিপ ইউজ করা,
এছাড়া কি এই যে হ্যান্ডকারচিপটা আমি ইউজ করেছি বা টিস্যুটা ইউজ করেছি সেটা একটা ওয়েস্ট বিনে ফেলা, যেখানে সেখানে এনভায়রনমেন্টে না ফেলা, এটাই হচ্ছে রেসপন্সিবল সিটিজেনের একটা ফাংশন। নেক্সট, পারফর্ম হ্যান্ড হাইজিন। অনেক সময় হয় না রেসপিরেশন, হাঁচি কাশি হলে অনেক সময় হাত দিয়ে হয়তো তুমি সেটাকে কাভার করেছো, তো হাতটা সয়েল হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, কারণ সেই হাতটা দিয়ে আমি কোনো অবজেক্টকে টাচ করতে পারি, ধরতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। নেক্সট, হেলথ কেয়ার পার্সোনালকে কী করতে হবে, এই যে ওয়েস্ট বিনগুলো আছে অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে তুলে তোমাকে খুলতে হচ্ছে কাভারটা, তারপরে তুমি ওয়েস্ট বিনে ফেলছো, ডিসকার্ড করছো কোনো ওয়েস্ট প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে যদি ওটা ফুট অপারেটেড হয় তাহলে দেখবে ইনফেকশনটা আমরা কিছুটা কম করতে পারছি, কারণ আমার হাতটা হয়তো ক্লিন ছিল, আমি যেটা ফেলতে এসেছি ওয়েস্টটা, এবার আমি সেটা হাত দিয়ে ওই আমার আরও ইনফেকশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করালাম, তো সেটা না করে যদি ফুড অপারেটেড ওয়েস্টবিন পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। নেক্সট হচ্ছে, যদি হ্যান্ডকারচিপ বা টিস্যু না থাকে তাহলে পেশেন্টকে বলতে হবে যে হ্যান্ডটা ফোল্ড করেও যেন যখন হাঁচি কাশি হচ্ছে তখন যেন দেখা গেল ইমিডিয়েটলি সাপ্লাই নেই, তাহলে সেভাবেও যেন মুখটা ক্লোজ করে বা নাকটা কাভার করে সে যেন স্নিজিং কাফিং করে। এছাড়া কি যে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব, এটা সবসময় পেশেন্টের বেড সাইডে, মানে প্রত্যেকটা পেশেন্টের কাছে অ্যালকোহল বেসড হ্যান্ড রাব সাপ্লাই রাখতে হবে, এবং সেটা ডিসপেন্সারের সাথে। ডিসপেন্সার থাকলে সুবিধা কি, তাহলে আমি কন্টেনারে হাতটা দিলাম না, জাস্ট অপোজিট হাতটা দিয়ে আমি বা ব্যাক সাইড অফ দ্য হ্যান্ড দিয়ে আমি সেটা প্রেস করেও আমি হ্যান্ড রাবটা ইউজ করতে পারি। আশা করি তোমরা হ্যান্ড রাব ইউজ করা শিখে গেছো, যে হ্যান্ড হাইজিনের মধ্যে যে হ্যান্ড ওয়াশিং ভিডিও দেখেছিলাম, ভুলে গেলে আরেকবার দেখে নাও, ঠিক আছে। নেক্সট কি আছে, ওয়্যার সিঙ্কস আর অ্যাভেলেবল এনশিওর দ্যাট ওয়াটার সোপ ইজ অ্যাভেলেবল, মানে আমার হাত ধোয়ার দেখা গেল বেসিন আছে কিন্তু জল সাপ্লাই নেই, সেটা যেন জল আর সাবানের যেন অ্যাভেলেবিলিটি থাকে সেটা এনশিওর করতে হবে। এছাড়া কি ওয়ার্ডের ম্যাক্সিমাম জায়গায় যেটা এক্সপোজ এরিয়া সবাই দেখতে পায় সেরকম প্লেসে আমাদের বিভিন্ন এভিএটস এবং রেসপিরেটরি এটিকেট মেনটেন করার যে প্রসেসগুলো সেগুলো কিন্তু ডিসপ্লে করে রাখতে হবে, যাতে মানে সবসময় যেন একটা এভিএট চোখের সামনে থাকলে যেমন হন্ট করে তেমনি মানে মানুষ ভুলে গেলেও ছবিটা দেখে যাতে মনে পড়ে যায়। এছাড়া কি এই পোস্টারগুলো কোথায় থাকবে, যেমন ওপিডি এন্ট্রান্সে, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ পাবলিক আসছে সেরকম জায়গায় যদি আমরা এই পোস্টারগুলো লাগাতে পারি তাহলে কিন্তু খুবই এফেক্টিভ হয় এবং রেসপিরেটরি এটিকেট সুন্দরভাবে মেনটেন করা যায়। ড্রপলেট প্রিকশন, তাহলে ড্রপলেট এবার দেখে নিই, মানে পেশেন্টকে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের মাঝে মিনিমাম 1 থেকে 2 মিটার ডিস্টেন্স রাখতে হবে। কাফ এটিকেট কি, কাফ এটিকেট হচ্ছে আমরা একটু আগে যেটা পড়লাম যে একটা মানে রেসপিরেটরি হাইজিনে যেটা পড়লাম, কাফিং স্নিজিংয়ের সময় মুখটা কাভার করা, হ্যান্ডকারচিপ ইউজ করা, টিস্যু ইউজ করা, বা কিছু যদি না থাকে তাহলে হাত দিয়ে মুখটাকে কাভার করা, এটাই হচ্ছে কাফ এটিকেট, ওকে। এছাড়া পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মধ্যে কি কি আছে, ট্রিপল লেয়ার্ড সার্জিক্যাল মাস্ক, যেখানেই পেশেন্ট থাকুক না কেন সেই মাস্কটা পরেই সে ওয়ার্ডে হাঁটুক বা টয়লেট যাক বা অক্সিজেন ইনহেলেশন, ব্রিদিং এক্সারসাইজ যাই করুক না কেন যেন মাস্কটা পরা থাকে যখন তারা আইসোলেশন ইউনিটে আছে। এছাড়াও এখন নর্মাল প্রোটেকশনের ক্ষেত্রেও আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে মাস্ক ইউজ করি, তোমরা সবাই জানো। এছাড়া প্র্যাকটিক্যাল পারপাস, তাহলে কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর যদি হয়ে থাকে বা হয় সেক্ষেত্রে N95 মাস্ক ইজ ম্যান্ডেটরি। আর কি, পেশেন্ট ট্রান্সপোর্ট, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টকে ট্রিপল লেয়ার মাস্ক অবশ্যই পরতে হবে, এবং হেলথ পার্সোনাল তো পরছেই, ঠিক আছে, সেটাও কিন্তু পরতে হবে, কেননা যাতে ক্রস ইনফেকশন না হয়। কন্ট্যাক্ট প্রিকশন, কন্ট্যাক্ট প্রিকশন মানে কি, যে এটা একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের কন্ট্যাক্টে এলে যে ইনফেকশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কী কী প্রিকশন নিতে পারি যাতে না হতে পারে, সেটা 2 রকম, একটা ডিরেক্ট
ট্রান্সমিশন, একটা ইনডিরেক্ট ট্রান্সমিশন। তাহলে ডিরেক্ট ট্রান্সমিশন কখন হচ্ছে? যখন একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্ট, যেমন ধরো কোনো বডি ফ্লুইড ডিরেক্ট কন্ট্যাক্টে এলো, একটা নিডল স্টিক ইনজুরি, একটা পেশেন্ট কিছু একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে ডিরেক্ট হেলথ কেয়ার পার্সোনেলের চলে এলো, সেটা নিশ্চয়ই কেয়ার দিতে গিয়ে হবে, সেগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট ট্রান্সমিশন। ইনডিরেক্ট ট্রান্সমিশন বলতে বলা হচ্ছে যেখানে একটা ইন্টারমিডিয়েট হোস্ট থাকছে, ইন্টারমিডিয়েট অবজেক্ট থাকছে, সেগুলো কি যে কোনো পার্সন হতে পারে বা কোনো ফোমাইটস হতে পারে। তাহলে কি সেক্ষেত্রে আমরা কি মেনটেন করব? হ্যান্ড হাইজিন অবশ্যই, বুঝতেই পারলে যে আমরা আগের ইয়েটাতেই বললাম যে কোনো কারণে টাচ হচ্ছে, কেয়ার দিতে গিয়ে তাহলে আমার হাত ইউজ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার হ্যান্ড হাইজিন হচ্ছে একটা মেন সিগনিফিক্যান্ট অ্যাক্টিভিটি, যেটার ফলে আমরা অনেক ইনফেকশান বা 80% ইনফেকশান দূর করতে পারি। তাহলে হ্যান্ড হাইজিন ফার্স্ট প্রায়োরিটি। নেক্সট ক্লদিং, মানে আমরা আরেকটা পড়েছিলাম যে গাউন। তাহলে গাউন আমরা কেন পড়েছিলাম? যে ইনফেকশন এবং বডি ফ্লুইডের কন্ট্যাক্ট থেকে পেশেন্টকে যেমন প্রোটেকশন দেবো, তেমনি হেলথ কেয়ার পার্সোনেলও প্রোটেকশন পাবে। সেটা কিসের এগেনস্টে? যে কোনো ইনফেকশাস এজেন্ট হতে পারে, কোনো ওটাকে কি বলে, সলিউশন হতে পারে, ঠিক আছে। নেক্সট পেশেন্ট কেয়ার ডিভাইস, মানে এখানে বলা হচ্ছে যেমন ধরো সিরিঞ্জ, নেবুলাইজার মাস্ক, অক্সিজেন মাস্ক, যেগুলো আমরা মানে অনেক সময় 2% সাইডেক্স সলিউশনে ডিসইনফেকশন করে আমরা অন্য পেশেন্টকে অনেক সময় ইউজ করি, কিন্তু সেগুলো যদি প্রপারলি ডিসইনফেকশন না করা হয়ে থাকে, না ক্লিন করা হয়ে থাকে, তাহলে কিন্তু ক্রস ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই জন্যে সেই সমস্ত জিনিসগুলো আমাদের প্রপারলি ক্লিন এবং ডিসইনফেকশন করতে হবে। এছাড়া এনভায়রনমেন্টাল সারফেস বলতে যখন ওই যে বললাম স্পিলেজ হলো, তাহলে সেটা আমি ঠিক করে ক্লিন করলাম না, ক্যানুলেশন করতে গিয়ে কিছু ব্লাড পড়লো, সেটা আমি ঠিক করে ক্লিন করলাম না, তাহলেও কিন্তু ইনফেকশন আমি প্রিভেন্ট করতে পারবো না। তাহলে এগুলো যদি আমি ঠিক করে প্রোটেকশন নিই, ডিসইনফেকশন করি সেই ম্যাকিনটসটা যেখানে ব্লাড পড়েছে, তাহলে কিন্তু আমি এনভায়রনমেন্টটাকে ক্লিন করতে পারবো। ডিজিজ ট্রান্সমিটেড থ্রু কন্ট্যাক্ট, তাহলে কি কোন কোন ক্ষেত্রে কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে? যেমন ধরো আমরা পড়েছিলাম অর্গানিজমের কলোনাইজেশন বা কোনো মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, সেখান থেকে ইনফেকশান, এন্টেরিক ইনফেকশান, স্কিন ইনফেকশান। আমরা জানি, দেখবে কোনো পেশেন্ট আছে একটা জায়গায় তার হাতে হয়তো ইনফেকশন হয়েছে, সেখান থেকে আবার সেই ইনফেকশানটা, ডার্মাটাইটিসটা আবার আরেক জায়গায় চলে গেল, এরকমও হতে পারে। মানে তার নিজেরই একটা হাত একটা লিম্ব থেকে আরেকটা লিম্বে বা একটা পার্ট থেকে আরেকটা পার্টে এভাবেও কিন্তু ট্রান্সমিশন হয়, তো সেটা আমাদের প্রিভেন্ট করতে হবে। এছাড়া কি প্লেসমেন্ট অফ পেশেন্ট উইথ ট্রান্সমিসেবল ডিজিজ, মানে বুঝতেই পারছো যে একটা ট্রান্সমিসেবল ডিজিজ আছে, মানে এখানে বলা হচ্ছে তার যার ক্রস ইনফেকশন যে ডিজিজগুলো হয় সেগুলোকে, এখানে টার্মটা খালি ডিফারেন্ট ইউজ করেছি, যে ডিজিজটা একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টের ট্রান্সমিট করে তাকেই ট্রান্সমিসেবল ডিজিজ বলা হচ্ছে। তাহলে দেখো সেম জিনিস কিন্তু বারবার রিপিট করছি, তোমরা না বুঝতে পারলে প্লিজ বলো, কিন্তু যদি সম্ভব হয় দুবার করেও এগুলো শুনতে পারো, তাহলে তোমাদের অনেকটা কনফিউশন দূর হবে, কারণ একই কথা কিন্তু 2-3 বার করে বলছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি এখানে ফার্স্ট হচ্ছে যে ডিজিজটা একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে যায়, তার মানে আমি পেশেন্টটাকে আইসোলেশন করব, মানে অর্গানিজমটা ইজিলি একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে যেতে পারে, তাহলে আমার বেস্ট পসিবল প্লেসমেন্ট কোথায়? তার জন্যে আইসোলেশন ইউনিট। সেগুলো কোন কোন পেশেন্টটা কোন কোন ডিজিজ এর মধ্যে পড়তে পারে? সেগুলো হলো টিউবারকিউলোসিস, মেজেলস, চিকেন পক্স, মানে ভাইরাল ডিজিজগুলো মেনলি দেখো এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আর টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়াল। নেক্সট কোহোর্টিং পেশেন্ট, মানে টিবি পেশেন্ট, তাদেরকে কি করা হলো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ইনফেকশন আছে, যাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হয়েছে তাদেরকে একত্রিত করে একটা জায়গায় করে একটা ইউনিটে রাখা। ডায়রিয়া পেশেন্ট, তাহলে সমস্ত ডায়রিয়া পেশেন্ট যাদেরই ডায়রিয়া হয়েছে
তাদেরকে একটা পার্টিকুলার ইউনিটে রেখে দাও। এটাকেই বলা হচ্ছে কোহোর্টিং করা, ঠিক আছে। only assigned healthcare worker must take care of those patients specially during outbreak। তাহলে যাদেরকে শুধু ডেজিগনেটেড করা হচ্ছে তুমি এই ইউনিটে কাজ করবে, শুধুমাত্র কিন্তু তাদেরকে দিয়েই কাজ করাতে হবে। তার মানে কি, তাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারা কেয়ারটা নিতে জানে, তাই তাদেরকে ওই পার্টিকুলার ইউনিটে কাজ করতে দেওয়া হবে। এছাড়া কি, যদি দেখা গেল পেশেন্টের জন্য সিঙ্গেল রুম অ্যারেঞ্জ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে ওয়েল ভেন্টিলেটেড রুমে রাখতে হবে এবং সেই রুমটাকেই আর কি আইসোলেশন রুম হিসেবে ইউজ করতে হবে, সেখানে আর কোনো আদার্স পেশেন্টকে কিন্তু রাখা যাবে না, ঠিক আছে। আর কি, অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আর এতদিনে তোমরা জেনে গেছো রুট অফ ট্রান্সমিশন, তাহলে সেই রুট অফ ট্রান্সমিশনটা কিন্তু আমাদেরকে ব্রেক করতে হবে, মানে চেনটা ব্রেক করতে হবে। ওকে, সরি আমি স্লাইডটা দেখাতে ভুল হয়ে গেছে, তোমরা একটু স্লাইডটা স্লো করে দেখে নাও। আচ্ছা, তাহলে এবার দেখি যে একটা পেশেন্ট যখন একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যায়, নার্সের কি রোল থাকে, ঠিক আছে। তাই নোটিফাই করা যে এই পেশেন্টটা যে আইসোলেশন থেকে এই ওয়ার্ডে শিফট হবে। তোমরা দেখবে যখন পেশেন্ট ট্রান্সফার হয় তখন একটা ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ফোন করে আগে জিজ্ঞেস করা হয় বেড খালি আছে কি না, কত নম্বর বেডে পেশেন্টটা যাবে, এবং ফিজিশিয়ানকে ইনফর্ম করা পেশেন্টটা এই বেডে যাচ্ছে, এইটা কিন্তু করতে হয়, ঠিক আছে। প্লাস ইনফরমেশন দিতে হয় পেশেন্টের কী হয়েছে, কী ট্রিটমেন্ট চলছে, এগুলো। নেক্সট, পেশেন্টকে নোটিফাই করতে হয় কী টাইপ অফ ইনফেকশন ছিল, তার চার্টে মানে যেগুলো সিগনিফিক্যান্ট ডকুমেন্ট সেগুলো কিন্তু মার্কিং করে দেওয়া হয়, না হলে চার্টিং করতে প্রবলেম হয়, এটা একটা লিগাল ডকুমেন্ট। আর কি আছে, জাস্ট মানে আগেই তুমি যখনই পেশেন্টটাকে শিফট করতে এবার যাচ্ছ, সমস্ত ডকুমেন্ট নিয়ে তার আগেও একবার ইনফর্ম করে দেওয়া হয় যে পেশেন্টটা এবার ওই ইউনিটে আসছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি কি প্রিকশন নিতে হবে, সেক্ষেত্রে এই যে পেশেন্টটাকে তুমি শিফট করবে, কিসে করতে পারো, হুইল চেয়ারে করতে পারো, স্ট্রেচারে করতে পারো, তাহলে পেশেন্ট অনেক সময় হেঁটেও যেতে পারে যদি তার ফিজিক্যাল কন্ডিশন পারমিট করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্যাক্টগুলো হলো হুইল চেয়ার বা স্ট্রেচার, সেই ব্যারিয়ারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বা চেষ্টা করতে হবে যে হুইল চেয়ারে পেশেন্টটা আসছে সেটাকে যদি আমি লিনেন দিয়ে কাভার করে দিতে পারি, বা স্ট্রেচার যেটাই আসছে সেটাকে লিনেন দিয়ে কাভার করে দিতে পারি। তাহলে লিনেনটা আমি অটোক্লেভে পাঠাবো ডিসইনফেকশন করে, আর ওটাকে মানে ডিকন্টামিনেশন করব কি দিয়ে, কোনো এজেন্ট দিয়ে আমি ডিকন্টামিনেশন করতে পারি। ওকে, এছাড়া কি, পেশেন্টটা যখন আমি ট্রান্সপোর্ট করছি তখন তার গাউন, গ্লাভস এগুলো যেন আমার ঠিক করে পেশেন্টকে পরানো থাকে। গ্লাভসটা পেশেন্টকে পরানো হয় না, কিন্তু যে হুইল চেয়ারটা ধরে আনছে সে কিন্তু গ্লাভস পরবে, কেননা যেহেতু আইসোলেশন থেকে পেশেন্টটা আরেকটা ওয়ার্ডে শিফট হচ্ছে, ড্রপলেট লাগতে পারে, তাহলে সেটা আমার প্রিভেন্ট করার জন্য প্রোটেকশন হিসেবে আমি গ্লাভস ইউজ করতে পারি। এছাড়া হ্যান্ড ওয়াশিংটা আমি চেষ্টা করব অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ, আমরা পড়েছিলাম হ্যান্ড ওয়াশিং এজেন্টের মধ্যে কি কি আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল সোপ দিয়ে আমি হ্যান্ড ওয়াশিং করব, এবং দরকার হলে যদি গাউন পরতে হয় তাহলে কিন্তু গাউনও পরতে হতে পারে, কেননা যদি কোনো সার্জিক্যাল পেশেন্ট থেকে থাকে সেক্ষেত্রে বডি ফ্লুইড বা বিভিন্ন হয়তো তার ড্রেনেজ সিস্টেম আছে সেগুলো এখনও ক্লোজ হয়নি, সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, এবং ট্রান্সপোর্ট করার সময় একটু স্পেশাল প্রিকশনগুলো নিতে হবে, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, তাহলে কি করলাম আমরা এতক্ষণ, যেটা পড়লাম দেখো সেটাই এখানে লেখা আছে, ফলো অল আইসোলেশন প্রসিডিওর ফর দ্য টাইপ অফ আইসোলেশন ইনভলভড। তাহলে ঠিক আছে, কী কী আইসোলেশনে যে মেজারমেন্টগুলো আমরা এতক্ষণ করেছি বা প্রোটেকশন নিয়েছি সেই সমস্ত প্রসিডিওর মেনটেন করতে হবে। ট্রান্সপোর্ট করার সময় অন ডিউটি যে সিস্টার আছে তাদেরকে জানাতে হবে কিভাবে স্প্রেড করতে পারে, ডিরেক্ট কন্ট্যাক্ট আমি অ্যাভয়েড করব, ভিজিটারের সঙ্গে মিনিমাম
ভিজিটিং আওয়ার স্পেন্ড করব, যে হুইল চেয়ার বা স্ট্রেচার আমি নিয়ে যাচ্ছি সেগুলোর ডিসইনফেকশন করব 1% হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে, আর স্ট্রেচার বা হুইল চেয়ারটাকে কাভার করার চেষ্টা করব। এছাড়া কি স্পেশালি সিট, আর্মরেস্ট, ব্যাকরেস্ট, তোমরা হুইল চেয়ার জানো যেগুলো ম্যাক্সিমাম টাচেবল এরিয়া সেগুলো কিন্তু 1% হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে ক্লিন করতে হবে, ডিসইনফেকশন করতে হবে, ঠিক আছে। আর কি স্ট্রেচারের ক্ষেত্রেও সেম, আমরা একই জিনিস বারবার বলছি, তোমরা কিন্তু একটুখানি কনসাস হয়ে এগুলো শোনার চেষ্টা করো, ঠিক আছে। ড্রপলেট অফ পেশেন্ট অন এয়ারবর্ন অর ড্রপলেট প্রিকশন, সেক্ষেত্রেও দেখো স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন আমরা বলেছিলাম কি স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন কোন কোন ক্ষেত্রে ইউজ করব, ব্লাড, বডি প্রোডাক্ট, body fluids, any body fluid, secretion, excretion, non-intact skin, mucous membrane, মানে any type of skin, দেখো breakage of skin মানে কন্টিনিউইটি নষ্ট হয়েছে সেটা, সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড প্রিকশন ইউজ করব। হ্যান্ড হাইজিন অ্যাকর্ডিং টু WHO মোমেন্টস, তোমরা জানো 5 মোমেন্টস আছে, তাহলে আমি আর সেটা বললাম না। নেক্সট PPE পরবো, তার ভেতর কি গাউন, গ্লাভস, ক্যাপ, মাস্ক, গগলস, গামবুট এক্সেট্রা, ওকে। তাহলে এগুলো কিন্তু অবশ্যই একটা ইনফেক্টেড পেশেন্ট হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে মাস্ট। নেক্সট, যখন আমি হ্যান্ড ভিজিবলি সয়েল দেখছি না তখন আমি হ্যান্ড রাব করতে পারি, কিন্তু যখনই আমি ভিজিবলি সয়েল দেখতে পাচ্ছি আর এছাড়াও আমার হাত, আমি তো এমনি পার্সোনাল প্রোটেকশন হিসেবে PPE পরেছি, তাহলে সেক্ষেত্রে যদি ব্লাড গ্লাভসে বডি ফ্লুইড লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, সেটা হ্যান্ড রাব হোক বা হ্যান্ড ওয়াশিং হোক, সেক্ষেত্রে আমাকে ম্যাটার করবে আমার গ্লাভস পরা থাকলে আমি আপাতত রাবিং করব, আর এছাড়া আমি হ্যান্ড হাইজিনের মধ্যে হ্যান্ড ওয়াশিংই প্রেফার করব। নেক্সট, বেরিয়ার নার্সিং, যতটা পারবো আমি বেরিয়ার মেনটেন করার চেষ্টা করব, ঠিক আছে। বেরিয়ার নার্সিং নিয়ে আমরা একদিন একটা চ্যাপ্টার পড়বো, ওই জন্য এখানে আর ডিটেলস বললাম না, মানে পেশেন্ট আর সিস্টারের মাঝে যেন বা হেলথ কেয়ার পার্সোনালের মাঝে একটা বেরিয়ার থাকবে, বেরিয়ার কোন সেন্সে সেটা আমরা আরও ডিটেলসে আলোচনা করব, এখানে ডিটেলসে আর গেলাম না। নেক্সট, আমরা যে ওই শার্প ইনস্ট্রুমেন্টগুলো পেশেন্টকে ইউজ করার পর যেটা ফেলবো বা ডিসকার্ড করব সেটা কিন্তু কখনো নিডলটাকে আটকে দেব না, ক্যাপ করব না, ঠিক আছে। তাহলে এটা ইনফেকশনটা স্প্রেড করার চান্স বেড়ে যায় বা রিইউজ হওয়ার চান্স বেড়ে যায়, সেই জন্য ওটাকে ওপেন রেখে বার্নারে বার্ন করে তারপরে ডিকন্টামিনেশন করব এবং ডিসকার্ড করব, আর রেসপিরেটরি হাইজিন বা কাফ হাইজিন মেনটেন করব, ঠিক আছে। বেরিয়ার নার্সিং এখানে একটুখানি বলে দিই, যেগুলো হাইলি কন্টাজিয়াস ডিজিজ সেগুলোর ক্ষেত্রে বেরিয়ার নার্সিং ইউজ করা হয় ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য। কেন? এক্ষেত্রে কি হয়, পেশেন্টকে আইসোলেট করলে আমরা যেমন স্প্রেডটাকে প্রিভেন্ট করব, তেমনি পেশেন্টের যে ইনফেকশনের জন্য ইমিউনিটি কম্প্রোমাইজড হচ্ছিল সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টকে আমরা প্রোটেকশন দিতে পারবো। এগুলো আরেকটু ডিটেলসে বলবো নেক্সট চ্যাপ্টারে। আইসোলেশন টেকনিক বলতে এখানে বলা হচ্ছে তার মুভমেন্টটাকে এবং তার অর্গানিজমটাকে রেস্ট্রিক্টেড করা, সেটা সেই পার্সন টু ইউনিট এবং পার্সন টু হেলথ কেয়ার প্রফেশনাল, ওকে। আর কি প্রপার হ্যান্ড হাইজিন মেনটেন করা, আইসোলেশন ইউনিটে যে সমস্ত আর্টিকেলস পাওয়া যাবে বা ইউজ করা হবে সেগুলো যেন প্রপারলি স্টেরিলাইজড হয়, এবং এই ইউনিটে যেন সাপ্লাই মানে যে ইউটেন্সিলস লাগবে, আর্টিকেলস লাগবে, সমস্ত যেন অ্যাডিকুয়েটলি সাপ্লাই থাকে, সেটা সিস্টার ইনচার্জের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। নেক্সট, এই আইসোলেশনটা কীভাবে মেনটেন করা হয়। প্যাভিলিয়ন সিস্টেম, কিছু সিস্টেম আছে, তার মধ্যে একটা দেখো প্যাভিলিয়ন সিস্টেম। প্যাভিলিয়ন সিস্টেম বলতে বলা হচ্ছে এখানে যেমন ওই যে আমরা বললাম ডায়রিয়া ইউনিট, মানে একটা সেপারেট ওয়ার্ডই থাকবে, সেই ওয়ার্ডে শুধুমাত্র স্পেসিফিক টাইপ অফ ইনফেকশনের পেশেন্টই থাকবে। নেক্সট কি কিউবিক্যাল সিস্টেম, এখানে যেমন ধরো কিউবিক্যাল সেপারেট থাকে, মানে একটা কিউবিক্যালে একটা পেশেন্ট থাকবে, ঠিক আছে, মানে কামরা মতো ছোট ছোট রুম। আর বেরিয়ার সিস্টেম কি, সেক্ষেত্রে হচ্ছে দুটো বেডের মাঝে স্পেশালি 12 ফিট ডিস্টেন্স থাকবে,
সেইটাকে বেরিয়ার সিস্টেম বলা হচ্ছে। সেটা মাঝখানে কার্টেন থাকতে পারে, কার্টেন দিয়েও বেরিয়ার করা যেতে পারে। তাহলে এটা করার আমার উদ্দেশ্য কী বা পারপাস কী? তাহলে পেশেন্টও একটু কমফোর্ট ফিল করবে একটা কার্টেন থাকার জন্যে। এছাড়া ইনফেকশনটা ডিরেক্টলি যে ইনফেকশন নিয়ে এসেছে তার সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সটা কমে যাবে, রিইনফেকশন হওয়ার চান্স কমে যাবে। এই টোটাল এই কারণগুলোর জন্য আমরা এই আইসোলেশন প্রসেসটা মেনটেন করার চেষ্টা করব। ওকে, তাহলে সেটার জন্য আমার কি কি দরকার? সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং আর্টিকেলস দরকার। দেখবে যে কোনো আইসোলেশন ইউনিটে হ্যান্ড ওয়াশিং আর্টিকেলস সাপ্লাই থাকে, গাউন বা ওভারঅল বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকে, এবং ডিসপোজেবল মাস্ক, ক্যাপ এবং শু সেটা কিন্তু আলাদা করে রাখা থাকে, যেটা তোমরা দেখেছো ওটাই। ঠিক আছে, এছাড়া প্রত্যেকটা পেশেন্টের জন্য কিন্তু কিছু স্পেশাল জিনিস সাপ্লাই থাকে। সেটা কি? পার্টিকুলার পেশেন্টের জন্য টেম্পারেচার মেজারিং ট্রে, স্পঞ্জ হোল্ডিং ট্রে, বা তাদের ব্যাক কেয়ার দিতে গেলে তাদের পার্টিকুলার আর্টিকেলস, মেডিসিন গ্লাস, ডিফারেন্ট যার আর্টিকেলস শুধুমাত্র তার জন্য ইউজ হবে এভাবেই কিন্তু ইউজ করা হয়। এছাড়া কি, হয়তো তুমি সে ডেফিকেশনে যাবে, তাহলে তার জন্য আলাদা বোলের ভেতর তার যদি দেখা গেলো ক্লিন করতে হবে, সেক্ষেত্রে আলাদা কন্টেনারে তার সোয়াব রাখা থাকবে, বা পেশেন্টের জন্য ডিফারেন্ট ইউরিনাল থাকবে, মানে ডেজিগনেটেড ইউরিনাল বা বেড প্যান থাকবে, মানে ইন্ডিভিজুয়াল ইউজ। ঠিক আছে, সেগুলো ইউজ করার পর ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে সেগুলোকে ডিসইনফেকশন করা হয়, এবং ইউটিলিটি রুমেই সেগুলো থাকে, ওয়ার্ডের চতুর্দিকে ছড়ানো থাকে না, সেটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বেডের নিচে যার পার্সোনাল ইউটেন্সিল সেখানেই থাকবে। ঠিক আছে, আর বাকেট সবসময় কাভার করা থাকবে ডিসইনফেকশন সলিউশন দিয়ে। যদি কোনো লিনেন সয়েল হয় তাহলে সেই লিনেন কিন্তু আমাকে ডিসইনফেকশন করে ক্লিন করতে পাঠাতে হবে। আর এক্সট্রা নিউজ পেপার রাখতে হয় কেন? অনেক সময় সেটা রেখে পেশেন্ট খাবার খেতে পারে, বা অনেক সময় কোনো মেডিসিন খাবে, কোনো পেশেন্ট হয়তো কোনো কিছু রাখতে পারে তার উপরে, সেটাও হতে পারে। সেক্ষেত্রে একটু এক্সট্রা নিউজ পেপার রাখতে হয়। আর কি, পেশেন্টের শিট, পেশেন্টের টেম্পারেচার চার্ট চেষ্টা করা হয় ইউনিটের বাইরে রাখতে, যাতে কখনো মেডিকেল ট্রিটমেন্ট দরকার হলে যাতে আমরা ইমিডিয়েটলি রেফার করতে পারি, বা কেউ এসে যাতে দেখতে পারে। কেননা কাগজ তো সবসময় মানে ডিসইনফেকশন করা পসিবল হয় না, সেই জন্য যাতে ওগুলো যতটা মিনিমাম পারা যায় ইনসাইডে না রাখাই হয়, সবসময় চেষ্টা করা হয় আউটসাইডে রাখতে, যাতে হ্যান্ডেল করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই অবধি জানলাম। ঠিক আছে, নেক্সট দেখি কি আছে। তাহলে কিপ দ্য টেম্পারেচার চার্ট, হিস্ট্রি শিট এক্সেট্রা আউটসাইড দ্য ইউনিট। ম্যানেজমেন্ট অফ দ্য আইসোলেশন ইউনিট দেখে নিই, এটাই লাস্ট স্লাইড। হ্যান্ড ওয়াশিং ফেসিলিটিস, তাহলে বুঝলে, আমরা একটু জাস্ট রিপিট করছি। সিঙ্ক থাকবে, ওয়াটার ট্যাপ, সোপ, পেপার, ন্যাপকিন এক্সেট্রা। এছাড়া একটা টেবিল থাকবে যেখানে থার্মোমিটার, ড্রেসিং ট্রে, বা লিফটার বোতল, বা আর্টিকেলস টেবিল, এগুলোর জন্য একটা টেবিল মাস্ট। ঠিক আছে, খুব মিনিমাম আর্টিকেলস আইসোলেশন ইউনিটে থাকে। এছাড়া টয়লেট ফেসিলিটি থাকবে, বাথিং ফেসিলিটি থাকবে, গার্বেজের জন্যে পেপার ব্যাগ থাকবে, এছাড়া বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট থাকবে। আর কি, যেখানে নার্স আর হেলথ কেয়ার পার্সোনেল তারা ডিউটি করবে, তাদের জন্য গ্লাভস সাপ্লাই, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাপ্লাই থাকবে। কন্টেনার থাকলে সেটার ভেতর ডিসইনফেক্ট্যান্ট সলিউশন থাকবে অবশ্যই, উইথ ডেট অ্যান্ড টাইম। ডোরে একটা সবসময় হ্যাং করিয়ে রাখতে হবে আইসোলেশন ওয়ার্ড বলে। এছাড়া কি, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, এবং আমরা আগেই পড়েছিলাম মেডিকেল অ্যাসেপটিক এবং সার্জিক্যাল অ্যাসেপসিস মেনটেন করা, সেটা অবশ্যই যে যে ইউনিটের হেলথ কেয়ার পার্সোনেল আছে তাদের কিন্তু স্পেশালি জানতে হবে। এবং আইসোলেশন ইউনিটে বাইরের জুতো পরে, আমাদের যেটা সেট আপ সেখানে কিন্তু বাইরের ইউনিফর্ম পরে ঢোকা যায় না, এবং তার জন্য ড্রেস চেঞ্জ করে ঢুকতে হয়, সেটা তোমরা ভালো করে জানো। এবং আইসোলেশন ইউনিট থেকে বেরোনোর পর ইউনিফর্ম চেঞ্জ করে তবেই কিন্তু তুমি আবার জেনারেল ওয়ার্ডে যেতে পারবে, সেটা কিন্তু একদম স্ট্রিক্টলি মেনটেন করা হয়।
তাহলে মোটামুটি মনে হয় আইসোলেশন ইউনিট সম্পর্কে একটু তোমাদের আইডিয়া হয়েছে। তাও আর কি আর একটু এক দুবার পড়ে নিলে বা রেসপিরেটরি এটিকেট, ড্রপলেট প্রিকশনস এগুলো সম্পর্কে আর একটু নলেজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।